নমস্কার বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের আরও একটি নতুন গল্প পড়ে শোনাবো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থেকো। শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প প্রেতাত্মার কবলে, লেখক বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। ইংরেজ আমলে আমার দাদু একজন নামকরা ডাক্তার ছিলেন। রোগীদের চাপে সময় মতো স্নান খাওয়া হয়ে উঠত না। দাদু কিন্তু এই সেবার মধ্যে আনন্দ পেতেন। রোগী দেখতে যাওয়া আসার জন্যে মাসিক ভাড়ায় দাদু একটা ঘোড়ার গাড়ি ছিল। মায়ের মুখে শুনেছি সেই সময় বরানগর বা চিতপুর রোড ছিল ঝোপ জঙ্গলে ভরা। লোকবসতি ছিল না বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো পাকা কিংবা মাটির বাড়ি নজরে আসতো। পুকুর, ডোবা, ভাগাড়, কুয়ো, ইদারায় প্রচলন ছিল। গাড়ি বলতে একমাত্র ঘোড়ার গাড়ি ছিল। দিনের কথা মনে পড়তেই মায়ের মুখ থেকে শোনা একটা গল্প মনে পড়ে গেল। ঘটনাটা সত্যি। বর্তমান বরাহনগরের তাঁতিপাড়ায় দাদুর এক মুমূর্ষু রোগী ছিল। তাকে দেখতে তিনি প্রায়ই চলে যেতেন তাঁতিপাড়ায়। সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে বেলা 10টা-11টার সময় তাঁতিপাড়া থেকে একজন লোক এসে খবর দিয়ে যায় যে রোগীটির অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু যেন একবার যান। দাদু তখন বাড়িতে ছিলেন না। দুপুরে ফিরে খবরটা শুনে তিনি বিকেলে সেই রোগীকে দেখতে বেরিয়ে পড়লেন। তাঁতিপাড়ার রোগী দেখে ওখান থেকে বরানগর বাজারের কাছে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে এলো। ঘোড়ার গাড়িটা ঠিক চলছিল, কিন্তু বাজারটা ছাড়িয়েই ঘোড়াটা হঠাৎ সামনের দুপা তুলে একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। কোচওয়ান 2-4 বার চাবুক মেরে তারপর গাড়ির ওপর থেকে নেমে ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করলো। তাতে ঘোড়াটা আরও ক্ষেপে গেল। জল খাইয়ে আদর করেও তাকে এক পা এগিয়ে নিয়ে যেতে পারল না কোচওয়ান। দাদু গাড়ি থেকে নেমে কোচওয়ানকে একটা ধমক দিয়ে বললেন, ঘোড়াটাকে নিশ্চয়ই আজ ভালোভাবে খেতে দিসনি। কোচওয়ান 2 হাতে কান দিয়ে উত্তর দিল, খোদা কসম হুজুর, আমি ওকে কোনোদিন কম খাবার দিই না। আজ কেন যে এমন করছে বুঝতে পারছি না। দাদু রাস্তার ওপরে 2-4 বার পায়চারি করে কোচওয়ানকে বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, একটু এগিয়ে গিয়ে দেখো অন্য কোনো গাড়ির কোচওয়ান বা সহিসকে পাওয়া যায় কিনা। দাদুর নির্দেশ মতো কোচওয়ান চলে গেল। সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। জায়গাটা খুবই নির্জন। দাদু গাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। ঘোড়াটা হঠাৎ আবার চঞ্চল হয়ে পা তুলে চিৎকার করে উঠল। আর প্রায় সঙ্গে সঙ্গে দাদু শুনতে পেলেন কে যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে। দাদু পকেট থেকে ছোট একটা টর্চ বের করে জ্বালালেন। আবছা অন্ধকারে তার মনে হলো জীর্ণ পোশাক পরা একটি লোক তাকে ডাকছে। দাদু তার একটু কাছে গিয়ে বললেন, কী ব্যাপার, আপনি আমায় ডাকছেন কেন? লোকটা একটু পিছিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে একজন রোগী দেখতে হবে, এই কাছেই। দাদু গাড়ি থেকে ডাক্তারি ব্যাগটা হাতে নিয়ে টর্চ জেলে লোকটাকে বললেন, চলুন। কিছুটা গিয়ে গলির মধ্যে ঢুকে একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালেন তারা। বাড়ির ভেতরে ঢুকতেই দালান পড়ল। দালানের ওপাশে একটা ঘর দেখিয়ে দিয়ে লোকটা বলল, রোগী ওই ঘরেই আছে, আপনি ভেতরে যান, আমি এখনই আসছি। দাদু লোকটিকে বললেন, তাড়াতাড়ি আসবেন, আর রাস্তায় গিয়ে দেখবেন আমার গাড়ির কোচওয়ান ফিরে এসেছে কিনা। যদিও ওকে দেখতে পান তাহলে বলবেন আমি এখানে আছি, সে যেন অপেক্ষা করে। লোকটা কোনো উত্তর না দিয়ে মাথাটা নেড়ে নিমেষে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথাও কোনো সাড়া শব্দ নেই। সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে চারিদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিয়ে লোকটির নির্দেশ মতো এগিয়ে গেলেন সেই ঘরটার দিকে। ভেজানো দরজাটা খুলতেই বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, কই রোগী কোথায়?
ডাক্তারবাবু, এই যে এদিকে। আমি টর্চের আলোর সামনে একটা খাট দেখতে পেলেন দাদু। ভাঙা খাটের উপরে নোংরা সাদা চাদর মুড়ি দিয়ে কে শুয়ে। বিছানা বালিশ বলতে চারিদিকে শুধু তুলো ছড়িয়ে আছে, আর কয়েকটা নেংটি ইঁদুর বিছানা জুড়ে ছোটাছুটি করছে। দাদু বুঝলেন লোকটাকে দেখার কেউ নেই। ঘরটা যে কতদিন পরিষ্কার হয়নি কে জানে। সামনের চেয়ারটাতে বসুন ডাক্তারবাবু। লোকটির কথায় চেয়ার টেনে বসতে বসতে দাদু বললেন, হ্যাঁ বসছি, কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে। আপনাকে দেখবার কি কেউ নেই? আছে ডাক্তারবাবু, আছে, কিন্তু কেউই এখানে থাকে না। সেই কথাই তো আপনাকে বলবো। আপনার নাম আমি অনেক শুনেছি। আপনার বাড়িতেও অনেক দিন আগে আমার স্ত্রীকে নিয়ে দেখাতে গিয়েছিলাম। আজ আর সে নেই। ডেকে নিয়ে এলো, সে কি আপনার কেউ হয়? হ্যাঁ, ও কদিন হলো আমার কাছে এসে জুটেছে। আসলে ও আমার নতুন বন্ধু। আজ দুপুরে ওই আমাকে খবর দিয়ে গেল যে আপনি এদিক দিয়ে রোগী দেখতে গেছেন। আমি তখন ওকে বলেছিলাম যে যে কোনো উপায়ে হোক ডাক্তারবাবুকে আমার কাছে একবার। এখন অন্য কথা থাক, কি হয়েছে সেটাই আগে জানা দরকার। হাতটা বার করুন, নাড়িটা দেখব, আর মুখের চাদরটাও খুলে ফেলুন। তার আগে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, যা বলা তাড়াতাড়ি বলুন, আমাকে আরও রুগী দেখতে যেতে হবে। দাদুর কথায় কর্ণপাত না করেই লোকটি ধীরে ধীরে বলল, আপনি যে চেয়ারে বসে আছেন ওরই ঠিক পেছনে দেখুন একটা কাঠের বাক্স আছে। ওর মধ্যে কিছু মূল্যবান কাগজ ও দলিল আছে, কিন্তু ওই মূল্যবান কাগজ ও দলিল যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেবার ক্ষমতা আমার নেই। ওর মধ্যে পেয়ে যাবেন দুটো ঠিকানা, একটা আমার ছেলের আর অন্যটা মেয়ের। আপনাকে আমার একান্ত অনুরোধ, ছেলে ও মেয়েকে খবর দিয়ে আমার লেখা মতো ওদের জিনিসগুলি ওদের দিয়ে দেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। দাদু চেয়ারের পেছনে থাকা কাঠের বাক্সটা হাতে তুলে নিয়ে ধুলো ভর্তি ঢাকনাটা খুলে দেখলেন বাক্সের মধ্যে দলিল ও কিছু কাগজ রয়েছে। সমস্ত কাগজগুলো বার করে দাদু তার কোটের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে বললেন, ঠিক আছে, আমি আপনার ছেলে মেয়ের সন্ধান পেলেই তাদের হাতে ওগুলো তুলে দেব। নেন, এবারে হাতটা বার করুন, নাড়িটা দেখি কতদিন ভুগছেন। চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন হাত, আর মুখের চাদরটা খুলে যেতেই দাদু দেখলেন একটা কঙ্কালের মুখ। ওই দৃশ্য দেখে দাদু কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে চলে এলেন রাস্তায়। টলতে টলতে যখন গাড়ির কাছে পৌঁছলেন তখন কোচওয়ান এসে গেছে, কিন্তু ঘোড়াটাকে ঠিক করার মতো লোক না পাওয়ায় সে একাই ফিরে এসেছে। দাদু গাড়িতে উঠে বসতেই ঘোড়াটাও একেবারে এগোবার জন্য পা বাড়ালো। তাই না দেখে কোচওয়ান তাড়াতাড়ি উঠে বসলো নিজের জায়গায়। গাড়িটাও চলতে লাগলো আগের মতো। দাদু গাড়ি থেকে মুখ বাড়িয়ে জায়গাটাকে একবার ভালো করে দেখে নিলেন। তখনই তার চোখে পড়ল অন্ধকারের মধ্যে সেই জীর্ণ পোশাক পরা লোকটা রাস্তায় দাঁড়িয়ে হাত জোর করে তাকে নমস্কার জানাচ্ছে। সেদিন রাতে বাড়ি ফিরে দাদু সবাইকে এই ঘটনার কথা বলেছিলেন। পরের দিন সকালে মামা ও আরও কয়েকজনকে নিয়ে বাড়িটা খুঁজে বার করে সেই ঘরটার ভেতরে ঢুকে দাদু দেখলেন কঙ্কালটা তখনও খাটের উপর পড়ে। একটু খোঁজাখুঁজি করতেই আশপাশ থেকে 2-4 জন লোককে পাওয়া গেল। তারা তো দাদুর মুখে রাতের ঘটনার কথা শুনে বিস্ময়ে হতবাক। একজন জানালো বাড়ির বুড়ো কর্তা অনেক দিন আগেই মারা গেছেন বলে তারা শুনেছেন। বাড়িটাও খালি পড়ে আছে বহুদিন ধরে। ভাঙা বাড়ি আর চারিদিকে ঝোপ জঙ্গল দেখে দিনের বেলাতেও কেউ এদিকে আসে না, তাই কেউ এই মৃত্যুর খবর জানে না। যাই হোক, সকলের চেষ্টায় সেই কঙ্কালটাকে দাহ করে দাদু ও অন্যান্যরা বাড়ি ফিরে এলেন। ঠিকানা দেখে ছেলে ও মেয়েকে খুঁজে বার করতে দেরি হলো না। দাদু তাদের সমস্ত ঘটনার কথা জানিয়ে
দলিল ও অন্য কাগজপত্র বুঝিয়ে দিয়ে বললেন, ওই বাড়িতে গিয়ে শ্রাদ্ধশান্তির ব্যবস্থা করো যাতে ওনার আত্মা মুক্তি পায়। দাদুর কথা মতো ছেলে ও মেয়ে তাদের বাবার শ্রাদ্ধ করেছিল। দাদুও শ্রাদ্ধের সময় সেখানে উপস্থিত ছিলেন।